কখনো কি আপনার এমন অভিজ্ঞতা হয়েছে আপনি একটা নির্জন রাস্তায় যাচ্ছেন, যেমন পাকিস্তানের উত্তরাঞ্চলের এলাকাগুলো, যেখানে চারদিকে পাহাড়, জঙ্গল আর রাতের সময়, এবং এখন আপনি এমন একটা রাস্তায় চলছেন যেখানে সামনে থেকে কোনো গাড়ি আসছে না, পিছনেও কোনো গাড়ি নেই, শুধু আপনার গাড়ির হেডলাইটের আলোয় রাস্তাটা দেখা যাচ্ছে। দুই পাশের গাছগুলো ঝুঁকে আছে আর মাঝখান দিয়ে আপনার গাড়ি চলছে। তারপর এমন সময় কখনো করেছেন গাড়িটা সেখানে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছেন, লাইটও অফ করে দিয়েছেন, আর তারপর রাতের বেলা সেই জঙ্গলের পরিবেশটা অনুভব করেছেন কি আপনার লোম খাড়া হয়ে যাবে। যদিও 4 থেকে 5 জন বন্ধু মিলে এমন জায়গায় যাচ্ছেন। এখন ভাবুন, এমন পরিস্থিতিতে মানুষের গাড়িও খারাপ হয়ে যায়, আর মানুষের সঙ্গে এমন এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে যা লোকেদের কাছ থেকে আমি সংগ্রহ করে থাকি আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই এমন কিছু ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার ঘটনার দিকে যাই। ঘটনাটা 2022 সালের। আমি একটা কোম্পানিতে ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করতাম। আসলে আমাকে ফার্নিচার শিফট করার জন্য ট্রাক ড্রাইভার হিসেবে রাখা হয়েছিল। শুরুতে আমি দিনের বেলা কাজ করতাম, কিন্তু প্রায় 2 মাস পর আমাদের নাইট শিফটের এক ভাইয়ের রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে যায়। তিনি খুব ভালো মানুষ ছিলেন আর বয়সও বেশ বড় ছিলেন। তার মৃত্যুর কারণে কোম্পানি আমাকে নাইট শিফটে লাগিয়ে দেয়, কারণ আমার কাজ করতে 2 মাস হয়ে গিয়েছিল আর তাদের এমন একজন ড্রাইভার দরকার ছিল যে রাতের শিফটে কাজ করতে পারে। তাই আমি নাইট শিফটের জন্য রাজি হয়ে গেলাম। এখানে একটা কথা বলে নেই যে নাইট শিফটের সেই আঙ্কেলকে আমরা চাচা হামিদ বলতাম। আমি প্রায় তার কাছে নাইট শিফটে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা শুনেছি। এটা ফেব্রুয়ারি মাসের ঘটনা, আর আমাকে রাতে মাল এক জায়গায় পৌঁছে দিতে হবে। আবহাওয়া ঠান্ডা ছিল আর বাইরে মেঘে ঢাকা ছিল। আমি মাল ট্রাকে লোড করিয়ে নিলাম, আর আমার সঙ্গে আরেকজন ওয়ার্কার সেলিমও চলে এলো। সেলিম আমার থেকে বয়সে ছোট ছিল, আর সে চাচা হামিদের সঙ্গে নাইট শিফটে তার সাহায্য করত। আমাদের যাত্রা প্রায় 2 ঘন্টার ছিল। আমরা দরকারি জিনিসপত্র সঙ্গে রেখে যাত্রা শুরু করলাম। শুরুতে তো যাত্রা ঠিকঠাক চলছিল, কিন্তু আমরা একটা নির্জন রাস্তায় পৌঁছে গেলাম যেখানে 2 পাশে শুধু গাছ আর গাছ। সেলিম আমাকে বলতে লাগলো যে এই রাস্তায় প্রায় কোনো না কোনো সমস্যা হয়ে যায়। আমি সেলিমকে বললাম, ভাই, রাতের বেলা এসব কথা বলিস না। সে বলতে লাগলো, আমি আর চাচাও একবার এখানে এসেছিলাম আর আমাদের গাড়ি এখানেই খারাপ হয়ে গিয়েছিল। হঠাৎ কিছুক্ষণ পর প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির কারণে দৃশ্যমানতা খুব কমে গেল আর ট্রাকও পিছলে যেতে লাগলো। তাই বাধ্য হয়ে আমাদের ট্রাক থামাতে হলো, কারণ আমরা ফার্নিচার ডেলিভারি করছিলাম। তাই আমাদের আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হলো। সেলিম আমাকে পরামর্শ দিল যে আমরা কিছুক্ষণ থেমে যাই আর বৃষ্টি কমার জন্য অপেক্ষা করি। আমি কি বলবো, সেই দৃশ্যটা কেমন ছিল। 2 পাশে গাছপালা আর বিদ্যুতের ঝলকানি সেই দৃশ্যকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। সেলিম ফোনে গান শুনতে শুরু করলো, কিন্তু আমি চুপচাপ বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর যখন বৃষ্টি কমলো, তখন সেলিম বলতে লাগলো, চলো চলি। আমি যখন ট্রাক স্টার্ট করার চেষ্টা করলাম, তখন সেটা স্টার্ট হচ্ছিল না। সেলিম বলতে লাগলো, এটা কি মুসিবত। সে আমাকে বলতে লাগলো যে সে নেমে দেখবে কি সমস্যা। যখন আমি আমার সাইড মিররে তাকালাম, তখন আমার চোখে পড়ল একটা মহিলা দাঁড়িয়ে আছে, যে আমাদের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসছে। আমার তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তৎক্ষণাৎ সেলিমের হাত ধরে ফেলে বললাম,
দরজা খুলিস না। যখন সে আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন আমি তাকে বললাম, সাইড মিররে দেখ। সেলিম যখন সাইড মিররে তাকালো, তখন সে ভীষণভাবে ভয় পেয়ে গেল আর কাঁপতে শুরু করলো। আমি বললাম, দোয়া আসে যা, সব পর, আর বাইরে তাকাস না। আমি ট্রাক স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু সেটা স্টার্ট হচ্ছিল না। সেই মহিলা একটানা তাকিয়ে হাসছিল। সেই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। কিছুক্ষণ পর আমি আবার সাইড মিররে তাকালাম, তখন সেই মহিলা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। এখন আমরা সব রকম চেষ্টা করলাম যে কোনোভাবে ট্রাক স্টার্ট হয়ে যাক, কিন্তু সেটা একেবারে স্টার্ট হচ্ছিল না। সেখানে দূর থেকে দূরান্ত কারো নাম নিশানা ছিল না। আর বৃষ্টি দৃশ্যকে আরো এমন ভয়ানক করে তুলেছিল। কিছুক্ষণ পর হঠাৎ আমাদের কানে এমন শব্দ আসতে লাগলো, যেন আমাদের ট্রাকের ওপর কেউ হাঁটছে আর হাসছে। হঠাৎ আমাদের কানে ধীরে একটা আওয়াজ এলো, তোমরা দুইজন এখন আর বাঁচবে না। আমরা তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেললাম আর একে অপরের হাত শক্ত করে ধরে ফেললাম। হঠাৎ আমাদের সামনে একটা আলো দেখা গেল। সেটা আরেকটা ট্রাক ছিল যে আমাদের দিকে আসছিল। আমাদের মনে হলো যে সেই জিনিসটা আমাদের ট্রাকের ওপর ছিল। হঠাৎ লাফ দিয়ে নিচে নেমে গাছপালার দিকে দৌড়ে চলে গেল। আমাদের জানে জান এলো। সেলিম তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে তার মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে অন্য ট্রাককে ইশারা করলো যে আমাদের সাহায্য দরকার। সেই ট্রাকটা আমাদের কাছে এসে থামলো। আমরা তাদের পুরো ঘটনাটা বললাম। তারা বললেন, তোমরা এখানে থেমে খুব বড় ভুল করেছ। এখানে প্রায় রাতে মানুষের সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটে। তোমরা ভাগ্যবান যে বেঁচে গেছো। ভাগ্যক্রমে সেই অন্য ট্রাকে একজন লোক ছিলেন যিনি মেকানিকও ছিলেন। তিনি আমাদের সাহায্য করলেন আর ট্রাক স্টার্ট হয়ে গেল। আমরা তাদের শুকরিয়া আদায় করলাম আর নিজেদের যাত্রায় রওনা হয়ে গেলাম। আমার আশা যে আপনি আপনার চ্যানেলে এই ঘটনাটি শেয়ার করবেন। অনেক ধন্যবাদ যে আপনি আপনার ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকজন ট্রাক ড্রাইভারের ঘটনার দিকে চলে যাই। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আমার বন্ধুর বলা একটি সত্য ঘটনা শেয়ার করব, যেটা তার বাবার সঙ্গে কানাডায় ঘটেছিল। আমার বন্ধু আতিফের বাবার নাম রিজওয়ান। তার একটা এমন ঘটনা বলেছিলেন যেটা সত্যি হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। তার আব্বু রিজওয়ান কানাডায় হেভি ট্রাক ড্রাইভ করেন। তার কাজ কন্টেনার লোড করা আর সেগুলোকে দূর দূরান্তে ডেলিভার করা, যেটা কখনো কখনো 1 বা 2 দিনও লেগে যায়। এবার তার যাত্রা তাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেটাকে হন্টেড বলে মনে করা হয়। একদিন একটা কন্টেইনার পিক করার পর তাকে একটা লম্বা রাস্তায় বের হতে হলো। যখন তিনি আলবার্টার সমতল রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন রাত হয়ে গিয়েছিল আর তুষারপাত তার চরমে পৌঁছে গিয়েছিল। ঝড়ো হাওয়া আর প্রচন্ড বরফের ঝাপটা ট্রাকের কাছে জমে যাচ্ছিল। স্নো স্টর্ম এতটাই তীব্র ছিল যে সামনের রাস্তাও কষ্ট করে দেখা যাচ্ছিল। তিনি ভাবলেন কিছুক্ষণ ট্রাক থামিয়ে একটু বিশ্রাম নেবেন, কারণ রাতের অন্ধকার আর ঝড়ের কারণে ড্রাইভ করা কঠিন হয়ে পড়েছিল। একটা নির্জন রাস্তার ধারে তিনি ট্রাক থামালেন আর পিছনের কেবিনে চলে গেলেন, যেটা তার ড্রাইভারদের শোয়ার আর বিশ্রামের জন্য থাকে। ঠান্ডায় তার খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল, তাই কম্বল নিয়ে শুয়ে পড়ার চেষ্টা করলেন। আর কিছুক্ষণের মধ্যেই তার চোখ লেগে গেল। রাত তখন প্রায় 2টা বাজে। যখন তার খিদে পেল, তিনি সঙ্গে করে রাখা খাবার গরম করতে শুরু করলেন। ট্রাকে খাবার, পানীয় সবকিছু ছিল আর ট্রাকটাও খুব ভালো মেইনটেইন করা ছিল। কোনো ধরনের কমতি ছিল না। যখন তিনি খেতে শুরু করলেন, ঠিক তখনই হঠাৎ ট্রাকের বাইরে থেকে জোরে জোরে শব্দ আসতে লাগলো।
যেন কেউ পিছনে লাগানো কন্টেইনারে কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করছে। প্রথমে ভাবলেন হয়তো কেউ সাহায্য চাইছে, কোনো মানুষ হবে, কিন্তু তারপর মনে হলো যে এত রাতে এমন নির্জন জায়গায় যেখানে দূর দূরান্ত পর্যন্ত কোনো বসতি নেই, আর এই ঠান্ডা ও স্নো স্টর্মে কে থাকতে পারে, এসব ভেবে তার লোম খাড়া হয়ে গেল। তার আন্দাজ হয়ে গিয়েছিল যে কিছু একটা গন্ডগোল চলছে। সাহস করে কিছুক্ষণ ট্রাকের কাছ দিয়ে বাইরে তাকালেন, কিন্তু অন্ধকার আর প্রচণ্ড তুষার ছাড়া কিছুই চোখে পড়ল না। তারপর হঠাৎ তার মনে হলো একটা ছায়া ট্রাকের কাছ দিয়ে চলে গেল। প্রথমে চোখের ভুল ভাবলেন, কিন্তু আবার সেই ছায়াটা দেখা গেল উইন্ডস্ক্রিন দিয়ে, যেটা একটা লম্বা ছায়া ছিল, শ্যাডোর মতো। বলে রাখি, ট্রাকের হ্যাজার্ড ওয়ার্নিং লাইট আর হেডলাইট অন ছিল, যাতে সামনে পিছন থেকে কোনো গাড়ি এলে বোঝা যায় যে এখানে ট্রাক পার করা আছে। আর সেই ছায়াটা হেডলাইটের আলোয় দেখা গেল, যেটা তাকে দেখছিল। ভয়ে তার শরীর কাঁপতে লাগলো, আর তাড়াতাড়ি ট্রাকের কেবিনের জানালা আর উইন্ডস্ক্রিনে পর্দা টাঙিয়ে দিলেন। ট্রাকের সব লাইট বন্ধ করে দিলেন, শুধু হেডলাইট অন রাখলেন, আর কেবিনের ভেতরটা পুরোপুরি বন্ধ করে পেছনে গিয়ে বসে পড়লেন এবং দোয়া পড়তে লাগলেন। কিছুক্ষণের জন্য পুরো নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল যেন সেই ছায়া বা সেই মাখলুক চলে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আরেকটা ঘটনা শুরু হলো। কেউ ট্রাকের দরজা খোলার চেষ্টা করছে। হাতের থাপ্পড় মারার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। তার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগলো, আর তিনি ট্রাক স্টার্ট করার চেষ্টা করলেন যাতে এই ভয়ঙ্কর জায়গা থেকে বেরিয়ে যেতে পারেন। কিন্তু ট্রাক স্টার্ট হলো না, কারণ ইঞ্জিনও জমে গিয়েছিল। বাইরের তাপমাত্রা এত নিচে নেমে গিয়েছিল, আবহাওয়া আরো খারাপ হয়ে যাচ্ছিল। আর রিজওয়ান ভাই অসহায় হয়ে কম্বলের ভেতর জড়িয়ে চুপচাপ বসে রইলেন। এসব আরো 1 ঘন্টা ধরে চলতে লাগলো। কখনো ট্রাকের ওপর কিছু একটা লাগছে বলে মনে হচ্ছে, কখনো দরজা কাঁপছে, আর কখনো কোনো ছায়া কাচের বাইরে থেকে উকি দিচ্ছে বলে মনে হচ্ছিল। তারপর হঠাৎ সবকিছু থেমে গেল, আর পুরোপুরি নীরবতা নেমে এলো। কিন্তু ভয়ের কারণে তিনি অনেকক্ষণ ধরে কম্বলের ভেতর জড়িয়ে থাকলেন আর দোয়া পড়তে লাগলেন। সেই রাতটা কোনো রকমে কেটে গেল, আর সকাল 4টা বেজে গিয়েছিল, আর চারদিকে পুরো নীরবতা। যেন সেই মাখলুক এখন চলে গেছে। সকাল হচ্ছে বলে বোঝা যেতেই তিনি সাহস জোগাড় করে ট্রাকের জানালা থেকে পর্দা সরিয়ে দিলেন। ট্রাক স্টার্ট করার চেষ্টা করলেন। সেইবার ইঞ্জিন চালু হয়ে গেল। তাড়াতাড়ি তিনি সেখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন, আর দ্রুত গতিতে রাস্তা পাড়ি দিতে শুরু করলেন। কিন্তু যেই সেখান থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই মনে হলো ট্রাকের পিছনে আবার কেউ জোরে জোরে কিছু আঘাত করছে। যেন কেউ বলছে যে এখানে থামার ভুল, আর কখনো করো না। কিন্তু এবার রিজওয়ান ভাই না থেমে সোজা রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছে গেলেন। সেখানে আগে থেকেই আরো কিছু ট্রাক ছিল। যখন তিনি নিজের ঘটনা শোনালেন, তখন একজন ড্রাইভার বললেন, এই জায়গাটা হন্টেড। এখানে রাতে ড্রাইভারদের অনেক কিছু দেখা যায়, যেমন রাতের অন্ধকারে কোনো লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে, যে তুষার ঝড়েও নড়ছে না বলে মনে হয়। আর অনেক ড্রাইভারের সঙ্গে এটা হয়েছে যে রাতে সেই জায়গা দিয়ে ট্রাক যাওয়ার সময় ট্রাকের পেছনে কেউ কিছু আঘাত করত। এসব শুনে রিজওয়ান ভাইয়ের রূহ পর্যন্ত কেঁপে উঠল। তিনি শুকরিয়া আদায় করলেন যে সেখান থেকে বেঁচে বেরিয়ে এসেছেন, আর আল্লাহ তার হেফাজত করেছেন। এটাই ছিল আমার বন্ধুর বাবার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনাটি শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকজন ট্রাক ড্রাইভারের ঘটনার দিকে যাই। আমার নাম ইরফান গম্মান, আর আমি একজন ট্রাক ড্রাইভার।
ট্রাক চালাতে আমার 6 বছর হয়ে গেছে। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা ঘটনা শেয়ার করব যেটা আমার সঙ্গে ঘটেছিল আর সত্যি খুব ভয়ঙ্কর ছিল। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। রাতের সময় আমার ট্রাকের মালিকের ফোন এলো আর তিনি আমাকে তৎক্ষণাৎ ট্রাকের স্ট্যান্ডে পৌঁছাতে বললেন। আমি কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, প্রথমে এখানে আসো, তারপর কথা বলবো। আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলাম। তখন মালিক আমাকে বললেন যে একটা জরুরি অবস্থা আর আমাকে ফৌরি একটা মাল ডেলিভার করতে বের হতে হবে। আমি জিজ্ঞেস করলাম, এমন কি ইমার্জেন্সি যে রাতের এই সময় ডাকা হয়েছে? তিনি বললেন, সামনে যে ট্রাকটা দাঁড়িয়ে আছে দেখছো, ওটা ড্রাইভার খুব অসুস্থ হয়ে পড়েছে। তাকে প্রচন্ড জ্বর আর ঠান্ডা লেগেছে, তাই তোমাকেই যেতে হবে। আমি বললাম, ঠিক আছে, এসেই গেছি তো, তাহলে তো যেতেই হবে। ট্রাকে একটা দামি মাল লোড করা ছিল আর আমাকে প্রায় 300 কিলোমিটার দূরে যেতে হবে। জায়গার নাম বলতে পারবো না, তার জন্য মাফ করবেন। যাই হোক, আমি রাত 11টার দিকে রওনা হলাম। আমার সঙ্গে একজন হেল্পারও ছিল। যখন প্রায় 2 ঘন্টার যাত্রা শেষ হয়ে গেল আর আমরা শহরের বস্তি থেকে দূরে পৌঁছে গেলাম, তখন হঠাৎ রাতের বেলা রাত 1টার কাছাকাছি সময় আমাদের সামনে একটা বড় পাথর পড়ে গেল। আমাদের টায়ার সেটায় ধাক্কা খেল আর প্রচন্ড একটা শব্দ হলো। মনে হচ্ছে টায়ার ফেটে গেছে, যেন কোনো বোমা ফেটেছে। এটা একটা পাহাড়ি এলাকা ছিল, চারদিকে উঁচু উঁচু পাহাড়, রাতের অন্ধকারে যেগুলো অত্যন্ত ভয়ঙ্কর লাগছিল। বড় কষ্টে আমি ট্রাক থামালাম আর নিচে নামলাম। টায়ার দেখলাম তো সেটা পুরোপুরি ফেটে গেছে আর তার থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি প্রায় 15 মিনিট অপেক্ষা করলাম যাতে টায়ার ঠান্ডা হয়ে যায়। তারপর আমার হেল্পারকে বললাম, যাও অন্য টায়ারটা নিয়ে আসো। 10 মিনিট কেটে গেল, কিন্তু আমার হেল্পার ফিরে এলো না। আমি নিজে গিয়ে দেখতে লাগলাম তো অবাক হয়ে গেলাম। টায়ার রাস্তায় পড়ে আছে, কিন্তু আমার হেল্পার সেখানে নেই। আমি চারদিকে তাকালাম, কিন্তু কোথাও কিছু চোখে পড়ল না, শুধু সেই ভয়ঙ্কর পাহাড়গুলো ছাড়া। আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করতে লাগলো। আমি টায়ার তুলে সেটা বদলাতে লাগলাম। কিছুক্ষণ পর মনে হলো যেন আমার হেল্পার ট্রাকের পেছন থেকে আমাকে ডাক দিল। আমি তৎক্ষণাৎ সেখানে পৌঁছালাম, কিন্তু সেখানে কেউ নেই। ঠিক তখনই পাহাড়ের মাঝে একটা আলো দেখলাম। ভাবলাম হয়তো আমার হেল্পার সেখানে আছে, তাই সেই আলোর দিকে দৌড়ালাম। কিন্তু সেখানে পৌঁছে দেখি কিছুই নেই। আমি ট্রাকের দিকে ফিরতে লাগলাম তো হঠাৎ কেউ আমার নাম ধরে ডাক দিল। আমার হৃদয় জোরে জোরে ধড়ফড় করে উঠল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি খুব তাড়াতাড়ি ভয় পাই, ভীষণ আতঙ্কিত হয়ে পড়লাম আর দ্রুত ট্রাকের দিকে দৌড়ালাম। কিন্তু যখন সেখানে পৌঁছালাম তখন দেখলাম যে টায়ারটা আমি লাগিয়েছিলাম সেটা আবার কেউ খুলে মাটিতে রেখে দিয়েছে। আমি হতবাক আর আতঙ্কিত হয়ে পড়লাম যে এটা কিভাবে সম্ভব। ঠিক তখনই একটা গাছের দিকে তাকালাম যেটা পাহাড়ের কাছে দাঁড়িয়েছিল। সেখানে সবুজ রঙের স্যুট পরা কেউ দাঁড়িয়েছিল আর কিছু গুনগুন করছিল। আমি সেই তার দিকে এগোলাম। সে হঠাৎ আমার সামনে চলে এলো। সে ছিল যেন আধা মানুষ আর আধা জানোয়ার। তার চোখ সাদা ছিল যেন জ্বলন্ত আলো, আর তার চুল ঘাসের মতো লাগছিল, কিন্তু তার শরীর বাকিটা সাধারণ মানুষের মতো ছিল। তাকে দেখা মাত্র আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি ট্রাকের ভেতরে ছিলাম আর আমার হেল্পার আমার পাশে বসা ছিল। আমি তৎক্ষণাৎ তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? সে উত্তর দিল, যখন আমি টায়ার নিতে গেলাম তখন কেউ পাহাড় থেকে আমার নাম ধরে ডাক দিল।
আমি সেই আওয়াজের পিছনে চলে গেলাম আর রাস্তা হারিয়ে ফেললাম। বড় কষ্টে ফিরে এসেছি। তারপর আমি তাকে বললাম যে সে ড্রাইভ করো, কারণ আমার মধ্যে আর সাহস ছিল না। আমরা সকালে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম, কিন্তু সেই রাতের ভয় আজও আমার হৃদয়ে তাজা আছে। অনেক ধন্যবাদ যে আপনি নিজের ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। প্রিয় লিসেনার্স, চলুন এবার আরেকজন ট্রাক ড্রাইভারের ঘটনার দিকে এগোই। আমি নিজের নাম প্রকাশ করতে চাই না। আমি জেদ্দা সিটি, সৌদি আরবে থাকি। আমি বেশ কিছুদিন ধরে আপনার সাবস্ক্রাইবার, কিন্তু কখনো সময় পাইনি যে আপনার সঙ্গে নিজের ঘটনা শেয়ার করি। আমার 3 বন্ধুর সঙ্গে যাত্রা করতে খুব ভালো লাগে, আর আমরা প্রতি 3 মাস অন্তর ছুটি নিয়ে কোনো দূরের জায়গায় যাই, সেটাও সৌদি আরবের ভেতরে। আমরা অনেকবার বিভিন্ন রহস্যময় আর ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি, কখনো বন্ধুদের সঙ্গে, কখনো নিজের পরিবারের সঙ্গে। আমার এইসব যাত্রার মধ্যে একটা সাম্প্রতিক ঘটনা, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, পুরোপুরি নতুন। যেই নতুন বছর শুরু হলো, আমরা 4 বন্ধু মিলে জানুয়ারি মাসে একটি দীর্ঘ সফরের সিদ্ধান্ত নিলাম, তাও আবার পূর্ণ প্রস্তুতির সাথে। যারা জেদ্দার আবহাওয়া সম্পর্কে জানেন তারা জানেন যে এখানে খুব একটা শীত পড়ে না, কিন্তু আমাদের মনে এই চিন্তা প্রবলভাবে কাজ করছিল যে জানুয়ারি মাস চলে এসেছে এবং সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে নিশ্চয়ই প্রচণ্ড শীত পড়ছে। বিশেষ করে সমুদ্র উপকূল থেকে দূরের এলাকাগুলোতে। আমাদের এখান থেকে প্রায় 700 কিলোমিটার দূরে একটি উঁচু পাহাড়ি এলাকায় যেতে হতো। এখান থেকে 200 কিলোমিটার যাওয়ার পরেই পাহাড়ি রাস্তা শুরু হয়ে যায়। আসলে সেখানে পৌঁছানোর 2টি রাস্তা ছিল, একটি সহজ ও অপেক্ষাকৃত গরম রাস্তা, আর অন্যটি সরাসরি পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া রাস্তা, যা ছিল একেবারেই জনমানবহীন। আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে আসরের পর রওনা হলাম। 200 কিলোমিটার পথ কখন কেটে গেল আমরা বুঝতেই পারিনি, কারণ হাইওয়েতে গাড়ির গতি ছিল অনেক বেশি। যখন সেই নির্জন ও বিপজ্জনক এলাকা শুরু হলো, তার 1 ঘন্টা পরেই সবার ক্ষুধা পেয়ে গেল। আমরা আগেই ঠিক করে রেখেছিলাম যে কোনো একটি হোটেল বা ধাবায় বসে রাতের খাবার খাবো, কিন্তু সেখানে পৌঁছানো সহজ ছিল না, কারণ রাস্তাটি ছিল বেশ খারাপ। তাই ধীরে ধীরে গাড়ি চালানোই ছিল একমাত্র উপায়। যাই হোক, আমরা যখন সেখানে পৌঁছালাম তখন এলাকা বৃষ্টি পড়ছিল। আমরা খাবার খেলাম, কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং চা পান করতে লাগলাম, কিন্তু ততক্ষণে বৃষ্টির বেগ বেড়ে গিয়েছিল। আল্লাহর নাম নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম, সাথে কাছের একটি দোকান থেকে কিছু খাবার এবং পানীয় কিনে, যাতে রাস্তায় কাজে লাগে, কারণ পরবর্তী গ্যাস স্টেশন ছিল অনেকটা দূরে। সময়ের কোনো খেয়ালই ছিল না আমাদের। রাত তখন অনেক হয়েছে, চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার, আর আলোর নাম বলতেছিল আমাদের গাড়ির হেডলাইট। সাধারণত উৎসবের দিনগুলোতে বা গরমের সময় এই রাস্তাগুলোতে লোকজনের আনাগোনা থাকে, কিন্তু আমরা অফ সিজনে আসায় জায়গাটি আরো বেশি নির্জন ও ভয়ানক লাগছিল। কিছুক্ষণ চলার পর গাড়ি চালক বন্ধুটি জোরে আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠল, যেন আতঙ্কে তার চোখ কপালে উঠে গেছে। সে এতটাই ভয় পেয়েছিল যে আমরা তৎক্ষণাৎ গাড়ি থামালাম এবং বন্ধুটিকে ধরে গাড়ি থেকে বের করলাম, যাতে সে একটু স্বাভাবিক হতে পারে। সে যখন কিছুটা শান্ত হলো তখন শুধু এতটুকু বলল, আমার খুব ভয় লাগছে। তার কথা অনুযায়ী সে এমন কিছু দেখেছিল যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। কিছুক্ষণ পর সে যখন পুরোপুরি স্বাভাবিক মনে হলো, তখন আমরা সিদ্ধান্ত নিলাম
এখানে কিছুক্ষণ বিরতি নেই, যাতে গাড়িটিও কিছুটা বিশ্রাম পায়। কিন্তু সেখানে বেশিক্ষণ বসে থাকা সম্ভব ছিল না। আমাদের মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, যেন খারাপ কিছু হতে যাচ্ছে। সেখানকার নির্জনতা আমাদের মনে অনেক ভয়ঙ্কর চিন্তা উস্কে দিচ্ছিল। আমরা গাড়ির 4টি টায়ার চেক করে আবার রওনা হলাম, কিন্তু মাত্র 15 মিনিট পরেই আমাদের একটি টায়ার পাংচার হয়ে গেল। এখন সমস্যা হলো, হালকা বৃষ্টির কারণে সিদারও বেড়ে গিয়েছিল, তার ওপর এই টায়ারের ঝামেলা। যাই হোক, আমরা সাহস করে টায়ার বদলাতে শুরু করলাম। আমাদের 2 বন্ধু টায়ার বদলাচ্ছিল, আর আমিও অন্য এক বন্ধু সিদ্ধান্ত নিলাম যে আমরা আশপাশটা নজরে রাখব, কারণ সেখানে বন্য পশুর ভয় থাকতে পারে। যদি সেই ভয় 1% হোক না কেন, আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি। একদিকে গভীর খাদ আর গাছপালা, অন্যদিকে উঁচু পাহাড়। দৃশ্যটি ছিল অত্যন্ত অদ্ভুত ও রহস্যময়। আমরা টর্চের আলো গাছগুলোর দিকে ফেলতে শুরু করলাম, যাতে কোনো বিপদ থাকলে আগে ভাগেই বোঝা যায়। হঠাৎ আমি গাছগুলোর মাঝখানে সাদা রঙের কিছু একটা নড়াচড়া করতে দেখলাম। আমি গভীর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। সাথে সাথেই আমি আমার বন্ধুকেও জিজ্ঞেস করলাম যে সে কিছু দেখতে পাচ্ছে কিনা, কিন্তু সে কিছুই দেখতে পেল না। ঠিক সেই মুহূর্তে যে বন্ধুটি টায়ার পাল্টাচ্ছিল সে আমাকে জোরে ডাক দিল। আমি যখন আবার পিছন ফিরে গাছের দিকে তাকালাম, হঠাৎ দেখলাম ধবধবে সাদা রঙের একটি বাচ্চা, যার বয়স আনুমানিক 7 থেকে 8 বছর হবে, খুব দ্রুত বেগে আমার দিকে দৌড়ে আসছে। হঠাৎ এই আতঙ্কে আমি লাফিয়ে পিছিয়ে গেলাম এবং চিৎকার করে উঠলাম। বন্ধুরা আমাকে সামনে নিল, আর আমি তাদের বললাম যে আমি কি দেখেছি। এর মধ্যে টায়ার পাল্টানো হয়ে গিয়েছিল এবং আমরা তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। বৃষ্টি তখন থেমে গিয়েছিল। আমরা বড়জোর 4 থেকে 5 কিলোমিটার এগিয়েছি। এমন সময় হঠাৎ আমাদের গাড়িটি হিট আপ বা অতিরিক্ত গরম হয়ে গেল। একটি নতুন গাড়ির ক্ষেত্রে এমনটা হওয়া প্রায় অসম্ভব ছিল। এখন আমাদের আবার গাড়ি থামাতে হলো। আমরা ডিকি থেকে পানির ট্যাঙ্ক বের করলাম এবং সেটি মাটিতে রাখা মাত্রই আল্লাহ জানেন কোথা থেকে একটি বিশাল পাথর এসে সরাসরি সেই ট্যাঙ্কের উপর পড়ল। পানির ট্যাঙ্কটি ছিটকে নিচে খাদে পড়ে গেল। আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম, কিন্তু মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। আমরা বুঝে গিয়েছিলাম যে এসবই কোনো জিনের কাজ। এখন আমরা ভাবলাম বৃষ্টির জমে থাকা পানি ব্যবহার করব, কিন্তু সেই পানি এত নোংরা ছিল যে ফিল্টার করার পরও তা পানের যোগ্য ছিল না। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম একটু সামনে গিয়ে দেখি, হয়তো কোনো ঘর বা দোকান চোখে পড়তে পারে। কিন্তু আরেকটি সমস্যা ছিল, ফোনের কোনো সিগন্যাল আসছিল না। না হলে আমরা গুগল ম্যাপের মাধ্যমে নিজেদের অবস্থান দেখে নিতাম। যাই হোক, আমরা 4 জন মিলে সামনে হাঁটা শুরু করলাম। 20 মিনিট হাঁটার পর আমরা নিচের খাদের দিকে 2টি আলো দেখতে পেলাম। আমাদের এক বন্ধু আমাদের থামিয়ে দিল এবং উচ্চ স্বরে আজান দিতে শুরু করলো। আজান শেষ হওয়া মাত্রই সেই আলোগুলো অদৃশ্য হয়ে গেল। ভাগ্যের জোরে আমরা কিছুটা পানি পেয়ে গেলাম। আমরা সাবধানে গাড়িতে পানি ঢাললাম এবং নিশ্চিত হলাম যে কোথাও কোনো লিকেজ নেই। তারপর আমরা সেখান থেকে রওনা হলাম এবং বাকি পথটুকু শান্তিতেই কাটল। তবে সবাই চুপচাপ ছিল। কিছুক্ষণ পর একটি ছোট হোটেল নজরে এলো। সেখানে থেমে আমরা খাবারের অর্ডার দিলাম এবং চা আনলাম। চা খেতে খেতে আমরা সেই বন্ধুকে জিজ্ঞেস করলাম,
তুমি আজান দেওয়ার পর যে নামটি নিয়েছিলে সেটি চেনা চেনা মনে হচ্ছিল। ওটি কি ছিল? সে জানালো, এটি জিনের একটি প্রকার, যারা দেখতে এমন হয় যেন কেউ লণ্ঠন হাতে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের উদ্দেশ্য থাকে কেবল মানুষকে পথ ভুলিয়ে দেওয়া। এর কিছুক্ষণ পরেই লোকালয় শুরু হলো। আমরা একটি হোটেল ভাড়া করে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলাম। রাতে কিছু অদ্ভুত স্বপ্ন অবশ্যই দেখেছিলাম, কিন্তু এরপর আর কিছু হয়নি এবং আমরা আমাদের পুরো ট্রিপ উপভোগ করেছি। আমার আঙ্কেলও এসব রাস্তায় ট্রাক চালান, তার কাছেও এমন অনেক ভুতুড়ে ঘটনা আছে। ইনশাআল্লাহ সুযোগ পেলে অবশ্যই শেয়ার করব। রিজওয়ান মামার পরবর্তী ঘটনা। আমার নাম রিজওয়ান এবং আমি রাওয়ালপিন্ডি থেকে বলছি। আজ আমি আপনাদের আমার মামা হাজী লতিফের একটি সত্য ঘটনা শোনাতে যাচ্ছি, যা শতভাগ বাস্তব। আমার মামা 1995 সাল থেকে মাজদা ট্রাক চালাচ্ছেন এবং গুজরখানে থাকেন। গত মাসে তিনি আমার সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। মামা বলেন যে তিনি এবং তার ভাতিজা আরশাদ খোকর একটি মাজদা বুকিং পান। সফরটি ছিল গুজরখান আড্ডা থেকে সামনের দিকে নারামোড়ের দিকে। দিনটি ছিল ভীষণ শীতের, কারণ মাসটি ছিল নভেম্বর। সারাদিন কোনো কাজ মেলেনি, কিন্তু বিকেল 4টা থেকে 5টার দিকে একটি ফোন আসে যে মাল লোড করে নিয়ে যেতে হবে। যখন শ্রমিকরা লোডিং শেষ করল, তখন মামা এবং আরশাদ খোকর গুজরখান থেকে বের হলেন। তখন সন্ধ্যা প্রায় 6:30। 45 থেকে 50 মিনিট পর যখন তারা সিঙ্গেল গ্রামের রাস্তায় পৌঁছালেন, তখন লোকালয় শেষ হয়ে জঙ্গলের এলাকা শুরু হলো। ঘন জঙ্গল ছিল এবং কুয়াশাও ছিল অনেক। মামা ফগ লাইট জ্বালিয়ে রেখেছিলেন। রাস্তা ছিল একেবারে জনশূন্য, না কোনো গাড়ি, না কোনো মানুষ। মামা বলেছিলেন যে তিনি সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ যখন গিয়ার বদলাতে গেলেন, গিয়ারটির লেভারটি ঢিলে হয় তার হাতে চলে এলো, অর্থাৎ নিচের নাট বোল্ট খুলে পড়ে গিয়েছিল। মামা তৎক্ষণাৎ গাড়ি থামালেন এবং আরশাদ খোকরকে জানালেন, জাগালেন যে সারা দিনের খাটুনির কারণে গভীর ঘুমেছিল। মামা যখন তাকে বললেন যে গিয়ার লিভার হাতে চলে এসেছে, সে তখন গাড়ি যাতে পেছনে গড়িয়ে না যায় সেজন্য চাকার পেছনে পাথর দিতে বলল। আরশাদ খোকর দ্রুত চাকার নিচে পাথর রাখল এবং নাট বোল্ট খুঁজতে বেরিয়ে গেল। মামা একাই গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন। তখন তিনি অদ্ভুত সব শব্দ শুনতে পেলেন। যে জায়গায় গাড়ি খারাপ হয়েছিল তার পাশ দিয়ে একটি নদী বয়ে যাচ্ছিল। মামার মনে হতে লাগলো যে কোনো এক বিশাল কিছু তার চারপাশের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এসব শব্দ শুনে তিনি ভীষণ ভয় পেয়ে গেলেন এবং তৎক্ষণাৎ কালেমা পড়তে শুরু করলেন। তিনি দ্রুত গাড়িতে উঠে বসলেন এবং দরজা লক করে দিলেন। নিজেকে নিরাপদ রাখতে তিনি একটি সিগারেট লাইটার জ্বালালেন, কারণ এই ধরনের সৃষ্টিরা আগুনকে ভয় পায়। কিন্তু তিনি যত বেশি ভয় পাচ্ছিলেন, শব্দগুলো ততটাই তীব্র হচ্ছিল। হঠাৎ কোনো কিছু নদীতে জোরে ঝাঁপ দিল, যেন খুব বিশাল কোনো দেহ পানিতে নামলো। আল্লাহর শুকরিয়া যে ঠিক সেই মুহূর্তেই মামা সাইড মিররে আরশাদ খোকরের টর্চের আলো দেখতে পেলেন। তিনি দ্রুত ব্রেক চেপে তাকে ইশারা দিলেন যাতে সে তাড়াতাড়ি ফিরে আসে। আরশাদ যখন কাছে এলো এবং মামাকে ঘামে ভেজা অবস্থায় দেখল, তখন সেও দুশ্চিন্তায় পড়ে গেল। যদিও সে খুব সাহসী ছিল, কিন্তু যখন সেও একই শব্দ শুনতে পেল, তখন সে উচ্চ স্বরে কালেমা পড়ল এবং দ্রুত রাস্তার ওপর ঘাস ও কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে দিল। কিন্তু ততক্ষণে সেই জিনিসটি নদীতে চলে গিয়েছিল। মনে হচ্ছিল নদীর পানি
আগের চেয়ে অনেক বেড়ে গেছে, যেমনটা ভারী বৃষ্টির পর হয়। আরশাদ খোকর নাট বল্টে খুঁজে পেয়েছিল, তাই দুইজনে মিলে দ্রুত গিয়ার লিভার ঠিক করলেন, ট্রাকে স্টার্ট দিলেন এবং সেখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহর রহমতে সেই অশরীরী কিছু তাদের ক্ষতি করতে পারেনি এবং তারা নিরাপদে গন্তব্যে পৌঁছালেন। পরের দিন সকালে তারা ওই পথ দিয়ে ফিরেছিলেন, কিন্তু সেই রাতটি চিরদিনের জন্য তাদের মনে গেঁথে রইল। এটি একটি বাস্তব ও ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, যা আমার মামা ও তার ভাতিজার সাথে ঘটেছিল।